সভাপতি, মঞ্চে উপস্থিত শিক্ষকবৃন্দ এবং সামনে উপস্থিত শিক্ষকবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, আমি প্রথমেই বলে নিই যে আমরা সলিউশন চাই। তো সলিউশনটা আমি বুয়েটের ভাইস চ্যান্সেলর বদিউজ্জামান স্যারের সাথেও কথা বলেছি, আর স্যার আমাকে ডেকে নিয়েছিলেন একটা কারণে। তো সেখানে স্যারের সাথেও কথা হয়েছে, আর যে সরকার যে উপদেষ্টা কমিটি গঠন করে দিয়েছে ৮ সদস্যের, সেখানে যে উপদেষ্টা সভাপতি ফয়জুল কবির খান, উনি আমার আপন ফুফা। তো আমি ওনার সাথেও এই ব্যাপারে কথা বলেছি। আমাদের এখানে কি সমস্যাগুলি হয়েছে, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রথম যেই 7টা দাবি করেছে, সেই দাবির দ্বিতীয় দাবিটা এত হাস্যকর দাবি। যেমন ওনারা বলেছেন যে ইঞ্জিনিয়াররা অন্য কোনো ক্যাডারে পরীক্ষা দিতে পারবে না। তাহলে কি বাংলার যারা বাংলাতে পাশ করবে তারা কি শুধু কবিতা লিখবে এবং সাহিত্য রচনা করবে? তারা কি ক্যাডার শ্রেণীতে আসতেছে না? আমি তাদের অন্য ক্যাডারে যেতে বাধা দিতে পারি কিনা, এটা আমার সাংবিধানিকভাবে আমি কি এটা করতে পারি কিনা। তারপরে যেমন ডাক্তার, একজন ডাক্তার ছাড়া বিয়ে করতে পারবেন না। আমি কি এই কথা বলতে পারবো যে উনি ডাক্তারই বিয়ে করতে হবে, অন্য যে ক্যাটারে বিয়ে করতে পারবেন না, অন্য কোনো সেক্টরে যেতে পারবেন না? এই কথা তো আমি বলতে পারি না। কিন্তু ওনারা এই ধরনের হাস্যকর কথাগুলি বলছেন। কেন বলছেন? এটার কারণ হলো ওনাদের যে বইপত্র পড়ানো হয়, সেই বইপত্রের মধ্যে মানুষের যে চিন্তা শক্তি জাগ্রত হবে, সেগুলির কোনো বালাই নাই। এই জন্য বাংলাদেশে জার্মান গভর্নমেন্ট এবং সুইডেন গভর্নমেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ডিগ্রির বইপত্রগুলি মডুলাস নতুন করে ওদের সিলেবাস তৈরি করার জন্য কাজ করতেছে। এরকম একটা প্রজেক্টে চুয়েটের আগের যে ভাইস চ্যান্সেলর ছিলেন জাহাঙ্গীর আলম স্যার, উনি কিন্তু এরকম একটা প্রজেক্টে কাজ করে ওদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রির মান উন্নয়নের চেষ্টা করেছেন বা প্রপোজাল সরকারকে দিয়েছিলেন। তো আমরা এইসব আর আমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা অলরেডি ওয়ার্ল্ড ওয়াইজ স্বীকৃত। এখন থেকে আমাদের কোনো ইঞ্জিনিয়ারদেরকে বাইরে গিয়ে অন্য কোনো পরীক্ষা ছাড়াই ওরা ইঞ্জিনিয়ারিং কাজ করতে পারবেন। তার মানে কি আমরা অলরেডি স্বীকৃত। তো সেই তুলনায় সেই জিনিসকে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাদের উস্কানিতে, কিছুক্ষণ আগে মুকাদ্দেস স্যার বলে গেছেন একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মেম্বার কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা একা না। এখানে আমার আমার ফুফার সাথে কথা বলেও যেটা বুঝেছি, এদেরকে এই তত্ত্বটা দিয়েছে আমরারা চাচ্ছেন না যেন ইঞ্জিনিয়াররা অন্য সেক্টরগুলিতে আসেন, তারাই এই মন্ত্রটা পড়িয়েছেন। এই জন্য আমার কাছে সন্দেহ হচ্ছে যে আমরা কি সলিউশনটায় যেতে পারবো কিনা। এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমরা যেন প্রেশারটা তৈরি করে রেখে দিই। আর এখানে সবচাইতে কষ্ট লেগেছে যেটা মুকাদ্দেস স্যার কিছুক্ষণ আগে একটু বলে গেছেন, যেটা হয়েছে যে 33% থাকা সত্ত্বেও ওইখানে বিএসসি ইঞ্জিনিয়াররা চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, তারপরেও কেন ওইখানে 76% হয়েছে। এটার একটা কারণ হইতে পারে সাহিত্য শাসন আমাদের জন্য খুব ভালো জিনিস না। কারণ হলো আমরা সবসময় আমাকে যতটুকু ক্ষমতা দেওয়া হবে সেটার অপব্যবহার করব। সেইটাই করেই আমাদের বিএসসি ইঞ্জিনিয়াররা কেউ এই অপব্যবহার করে তাদেরকে তুষ্ট রাখার জন্য এই কাজগুলি করেছে বলে আমার মনে হয়। তো আমার সাজেশন হলো যে আমরা 9 গ্রেডে কোনো রকম 33% বা 50% বা 20% এরকম কোনো কিছু রাখা যাবে না, কারণ আমরা আবার এটা ভাঙব। কারণ আমাদের স্বভাবের মধ্যে এই জিনিসটা আছে যে আমরা সাহিত্য শাসনের উপযুক্ত ব্যবহার করতে পারি না। তো এটা অনেক জায়গায় এই জিনিসটা, এই জন্য আমার রিকোয়েস্ট হলো কোনো 9 গ্রেডে
কোনো রকম কোটা 33%, 20% এরকম কোনো কিছু যেন না থাকে। এবার আসি 10th গ্রেডের প্রবলেমটায়। 10th গ্রেডে যে প্রবলেমটা হলো, দেখেন একটা মাস্টার ডিগ্রিধারী লোক 10th গ্রেডে কিন্তু চাকরি পাচ্ছে। আবার আমরাই আমাদের ভর্তি পরীক্ষায় এসএসসি পাস হিসাবে ইকুইভ্যালেন্ট ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছি। এটা সাজিদুল করিম স্যারও বলে গেছেন যে এটা একটা হাস্যকর জিনিস। 10th গ্রেডে আমি চাকরি দিচ্ছি একটা মাস্টার ডিগ্রিধারীকেও, আবার চাকরি দিচ্ছি একটা ইন্টারমিডিয়েট পাস ছেলেকে। এটা বাইরের দেশে বা পৃথিবীর কোনো দেশে এই জিনিস নাই। তো আমি ইন্ডিয়া এবং পাকিস্তানের খবর জিনিস নিয়েছি, ওইখানে ডিপ্লোমা উপপ্রকৌশলী বলে কোনো শব্দ নাই। উপপ্রকৌশলী যদি থাকে আমরা এটার অপব্যবহার করব, কারণ আজকে উপপ্রকৌশলীরা চাচ্ছে কি প্রকৌশলী লেখার জন্য, যে সে ডিগ্রি অর্জন করে নাই সে এই জিনিসগুলি আবার করবে, কারণ এটা আমার স্বভাবের মধ্যে আছে। তো সেই জন্য এদেরকে আসলে টেকনোলজিস্ট হিসাবে বা ইন্ডিয়া এবং পাকিস্তানের টেকনোলজিস্ট হিসাবে এই পোস্টগুলি আছে, তাদেরকে এই পোস্টগুলি টেকনোলজি প্রথম জুনিয়র টেকনোলজিস্ট থাকবে, তারপরে সে টেকনোলজিস্ট হবে, তারপরে সিনিয়র টেকনোলজিস্ট হবে, এইভাবে তার গ্রেড থাকতে পারে। যেমন আমাদের ইউনিভার্সিটিতে আমি বিসি স্যারকে বলতেছি, স্যার দেখেন একজন ডিগ্রি পাস করা লোক আর আমাদের ফিজিক্যাল অফিসার পরিচালক হতে পারেন, উনিও কিন্তু সিলেকশন গ্রেডের বেতন পাবেন। বেতন পাওয়াটা আমার কাছে কোনো অসুবিধা নাই, বেতন একজন কাজ জানে তারে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে দেন বেতন, কিন্তু তাকে মর্যাদা দিতে পারবেন না। কার সমান? একজন সিলেকশন গ্রেড প্রফেসরের সমান। সিলেকশন গ্রেড প্রফেসর হওয়ার জন্য তাকে বহুত কষ্ট করতে হয়, তাকে ডিগ্রি আনতে হয়, আদারওয়াইজ তো সে সিলেকশন গ্রেডের ইয়াতে। এখন আমাদের এখানে কি করা হয়েছে, আমরা সিন্ডিকেটই করেছি। কি করেছি? একজন ডিগ্রি পাসকেও বা একটা মাস্টার ডিগ্রিকেও সিলেকশন গ্রেডে নিয়ে যাচ্ছি। তো এইখানে হচ্ছে আমাদের বৈষম্যগুলি। তো আমি লাস্টে আমি একটা সত্য ঘটনা আমি জীবনে ফেস করেছি, সেই ফেসটা বলতেছি। আমাকে কিছুদিন আগে ব্যুরো অফ ইনভেস্টিগেশন পুলিশ ওরা ডেকে নিয়ে গেছিল। তো ওদের ওখানে একটা রিপোর্ট আসছে, ওই রিপোর্টে কি করা হয়েছিল যে দুজন ইঞ্জিনিয়ার বা 2-3 জনের ইঞ্জিনিয়ারের চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিসের জন্য? যে একটা টেস্ট করা হয়েছে, একটা ফ্লোর বসে গেছিল, এক জায়গার ফ্লোর অনেক জায়গায় নিচে বসে গেছে। তো ওইখানে ওই টেস্টটা করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কি করেছে? ওইখানে হাতুড়ি এবং নিয়ে যে ওইখানে কনক্রিট ভাঙছে, ভেঙে ওইটাকে কম্প্রেসিভ মেশিনে টেস্ট করেছে। কম্প্রেসিভ টেস্ট করে বলছে যে স্ট্রেংথ ঠিক মতো পায় নাই, ওইটা ভেঙে গেছে, তো এই জন্য ডেবে গেছে। নন ডিস্ট্রাকটিভ টেস্ট নামে একটা শব্দ আছে, এই শব্দটাও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জানেন না। তারা কি করেছেন, এটার উপরে ভিত্তি করে ইঞ্জিনিয়ার বিএসসি একজন ইঞ্জিনিয়ারের চাকরি, 2 জন ইঞ্জিনিয়ারের চাকরি নট করে দিয়েছেন। পরে এই রিপোর্ট ব্যুরো অফ ইনভেস্টিগেশন পুলিশ পাঠিয়েছে ঢাকায় বুয়েটের কাছে। বুয়েট থেকে যেই রিপোর্ট আসছে এনারা এটা বুঝতেছিল না। তো তখন আমাকে ডাকিয়েছে যে স্যার আমাকে একটু বুঝিয়ে দেন। আমি 10 বার ওনাদের কাছে গিয়ে এই জিনিসটাকে এক্সপ্লেনেশন দিয়েছি। তো এবং আমার থেকে লিখিত কাগজে নিয়েছে যে নন ডিস্ট্রাকটিভ যন্ত্র কি এবং কি কাজ করে। তো আমরা আমাদের অজ্ঞতাটাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অজ্ঞতাটাকে ঢাকার জন্য কি করেছে, এই সিন্ডিকেট তৈরি করেছে। এই সিন্ডিকেটে আমলারা আছেন, আরো কিছু বিএসসি ইঞ্জিনিয়ারও সংযুক্ত হয়েছে। আমি আইবিকে বলবো এই আইবির ভূমিকা এখানে খুব স্ট্রং থাকা উচিত, যে আইবি এখানে এগিয়ে এসে আমাদের ইঞ্জিনিয়ারদেরকে সেভ করবে এবং সেভ করা তাদের কর্তব্যের মধ্যে। কারণ আইবি কোনো প্রফিটেবল অর্গানাইজেশন না, কিন্তু আইবির অ্যাক্টিভিটিস যেন প্রফিটেবল অর্গানাইজেশনের দিকে না গিয়ে
এটা যেন ইঞ্জিনিয়ারদের ওয়েলফেয়ারে ব্যবহৃত হয়, এই কাজটা তাদের করতে হবে। আমি আমার বক্তব্যের শেষে আইবির সভাপতিও আছেন, তাকে রিকোয়েস্ট করব, আমাদের পৃথিবীতে আমরা আসছি খুব অল্প সময়ের জন্য। এই পৃথিবীতে যদি কিছু ভালো কাজ করে যেতে পারি, সেটাই আমাদের ভবিষ্যতে কিছু পথের হিসাবে থাকবে। তো এই ভালো কাজের একটা হবে আমাদের ভবিষ্যৎ জেনারেশন, বিশেষ করে ইঞ্জিনিয়ারদেরকে একটা ভালো পজিশনে যদি দিয়ে যেতে পারি, তাইলে আমার কিছু মানে ভালো কাজ করব, এই আত্মতৃপ্তি নিয়ে আমি পৃথিবী থেকে যেতে পারবো। তো আমরা যেন সবাই মিলে মানে আসলে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি। এই বাংলাদেশে মেধারই সবচাইতে দাম থাকবে। কোনো রকম চামচামি, কোনো রকম, আমি চামচামি শব্দটা উচ্চারণ, এটা একটা অড শব্দ, এই শব্দ উচ্চারণ করা উচিত হয়নি। তারপরে আমি সরি, কারণ আমি এখন আমার মাথায় অন্য কোনো অ্যাপ্রোপ্রিয়েট শব্দ আসতেছে না। এইসব জিনিসগুলি না করে আমরা যেন মেধাকে সম্মান করে প্রত্যেকটা সম্প্রদায়কে সম্মান, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে অসম্মান করছি না, কারণ তাদেরকে যে বিদ্যা ওদের টিচাররা দেন, সেই পাঠ্য বইতে অনেক রকম গলদ আছে, অনেক রকম ভুল তথ্য আছে। ওরা WSD মেথডে টেস্ট ডিজাইন করে, সেটাও একটা ভুল, কারণ WSD মেথড পারফেক্ট মেথড না। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করবো যেন, ঠিক আছে, তো আমি সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়বো, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।